হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে আমরা রসায়ন ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও গণনা এই অধ্যায়ে সিলেট বোর্ড 2025 এর সৃজনশীল প্রশ্নটা সলভ করব। তো আমাদের গ নম্বর প্রশ্নে বলছে এ পাত্রের ঘনমাত্রা নির্ণয় করো। এই একটা পাত্র যেটা ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর ঘনমাত্রা আমাদের নির্ণয় করার কথা বলেছে। তুমি দেখো ষষ্ঠ অধ্যায়ে তুমি কিন্তু একটা সূত্র করেছো, সেটা কি আমরা কিন্তু জানি যে W S M V 1000, তাই না? যেখানে আমাদের এসটা কি ছিল? আমাদের এসটা ছিল ঘনমাত্রা বা মোলারিটি। ঘনমাত্রা বা মোলারিটি। আমাদের এমটা কি ছিল? এমটা ছিল আণবিক ভর। আচ্ছা, আমাদের ভিটা কি ছিল? ভিটা ছিল আয়তন। আচ্ছা, আর ডাব্লুটা কি ছিল? ডাব্লুটা ছিল আমাদের দ্রব্যের ভর, তাই না? এই ছিল আমাদের সূত্র। ষষ্ঠ অধ্যায়ে আমাদের বলেছে ঘনমাত্রা নির্ণয় করার কথা। এখন তুমি আমাকে বলো তো, এই যে এই সূত্র থেকে আমরা ঘনমাত্রা ইজিলি বের করে ফেলতে পারি না? সেখানে আমরা যদি এস এম ভি ইকুয়াল টু এই যে অর্থাৎ এই আর এইটা, ডাব্লুর তলায় কিছু নেই, দ্যাট মিন্স 1 আছে, তাহলে এম নিয়ে গুণ আর এম নিয়ে, তাহলে এখানে কি আসবে? ডাব্লু গুণ 1 2 3 1000। আচ্ছা, এবার এখান থেকে তুমি যদি এস বের করো, তাহলে এস ইজ ইকুয়াল টু, এখান থেকে তোমার কি বের করা লাগবে? ঘনমাত্রা, অর্থাৎ এস। তাহলে এস ইজ ইকুয়াল টু তুমি আরামসে লিখতে পারো যে ডাব্লু গুণ 1000 ডিভাইডেড বাই কি এমভি। এখন তুমি জাস্ট এখানে ডাব্লু মান এবং এম এর মান এবং ভি এর মান বসাই দাও, তাহলে আমাদের অ্যানসার চলে আসবে। এই ছিল মূলত আমাদের সূত্র, ঠিক আছে? এখন এই সূত্রে আমরা সমস্ত ডাটাগুলো বসাবো, বসায় ক্যালকুলেশন করলে আমাদের এই পাত্রের ঘনমাত্রা চলে আসবে, ঠিক আছে? তো তাহলে চলো আমরা এখন করি। আমি আগে তোমাদের সূত্র এবং সমস্ত কিছুটা দেখাই নিলাম। তাহলে দেখো আমাদের এ পাত্রের ক্ষেত্রে কি কি দেওয়া আছে। আমরা গ নাম্বার সলভ করছি। আমাদের এ পাত্রে দেওয়া আছে, এ পাত্রে কি দেওয়া আছে ভালো করে দেখো তো। এ পাত্রে দেওয়া আছে কি? W ইকুয়াল টু কি? W ইকুয়াল টু ভর কত গ্রাম? 15 গ্রাম। আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর কত? M ইকুয়াল টু, তুমি কি লিখতে পারো? পটাশিয়ামের কত? পটাশিয়ামের আছে কি 39 প্লাস অক্সিজেনের কত? 16 প্লাস হাইড্রোজেনের কত? 1। তাহলে এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে তুমি কত লিখবা? এটা কত আসে? এখানে আসে আমাদের কত? 56। এখানে কত আসে? এখানে আসে আমাদের 56। ক্লিয়ার? আচ্ছা, আর আমাদের ভালো করে দেখো তো, আমাদের আয়তন কত দেওয়া রয়েছে? আয়তন ভালো করে দেখো, আয়তন দেওয়া রয়েছে কত? V ইকুয়াল টু আয়তন V ইকুয়াল টু কি দেওয়া রয়েছে? 100। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জাস্ট কি করব? সূত্রটা যা আগে তোমাদের আমি একটু আগে দেখালাম, এটা ইকুয়াল টু আমরা জানি W ইকুয়াল এস এম ভি বাই 1000। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? S ইজ ইকুয়াল টু W গুণ 1000 ডিভাইডেড বাই কি এমভি, তাই না? এখন সুন্দর মতো আমরা ডাটাগুলো এখানে বসাই দেব। ডাটাগুলো বসাই দিলে আমাদের হয়ে যাবে। আমাদের W এর মান কত দেওয়া রয়েছে? W এর মান দেওয়া আছে 15 গুণ 1000 ডিভাইডেড বাই কত? M এর মান কত? M এর মান আছে 56, M এর মান কত? 56 গুণ V কত আমাদের? 100। তাহলে এইটা এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে এইটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই আমাদের অ্যানসার। 2.67 ক্যালকুলেশন করলে কত আসছে? 2.67। ক্লিয়ার? তাহলে এই ছিল মূলত আমাদের এই পাত্রের ঘনমাত্রা। বুঝতে পেরেছো? এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর কি হবে? 2.67 আসবে। বুঝতে পেরেছো? আমি আগে তোমাদের এই ক্যালকুলেশনটা একটু বলে দিই। তোমরা প্রথমত এই দুইটা ক্যালকুলেশন করবা, ঠিক আছে? 15 গুণ 1000 এটা দিবা, তারপরে ভাগ দিবা, ব্র্যাকেট দিবা, ব্র্যাকেটের ভিতরে তোমার মূলত 56 গুণ 100 রাখবা, তাহলে আমাদের 2.67 আসবে। বুঝতে পেরেছো? 2.67। আচ্ছা, এটাই ছিল। এইবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। ঘ নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে ভালো করে দেখো তো। বলছে এ ও বি পাত্রদ্বয়কে তুমি যদি মিশ্রিত করো, তাহলে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করার কথা বলছে, ঠিক আছে? তো মিশ্রণের প্রকৃতি করার আগে আমি তোমাদের কিছু জিনিসটা বলি, ভালো করে দেখো। মিশ্রণের প্রকৃতি এটা বের করার জন্য আমাদের অবশ্যই লিমিটিং বিক্রিয়া করা লাগবে। বুঝতে পেরেছো? লিমিটিং বিক্রিয়া করার পর যেই জিনিসটা আমাদের শেষ হয়ে যাবে ওইটা তো লিমিটিং বিক্রিয়া, তাই না? কিন্তু যেটা অবশিষ্ট থাকবে, বুঝতে পেরেছো? যেই প্রোডাক্টটা অবশিষ্ট থাকবে ওটাই মূলত মিশ্রণের প্রকৃতি ক্যারি করবে। বুঝতে পেরেছো? ওটাই মূলত মিশ্রণের প্রকৃতি হবে। সেটা অ্যাসিডও হতে পারে অথবা ক্ষারও হতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো তাহলে আমরা এখন শুরু করি।
প্রথমত আমাদের কি বলেছে, বলছে এ এবং বি পাত্রদ্বয়কে মিশ্রিত করলে, তাহলে আমরা এ এবং বি পাত্র ভিতরে বিক্রিয়া করাই ফেলি। তাহলে আমরা কি করি, আমরা এখন কিন্তু ঘ নাম্বার করছি, কত করছি, ঘ নাম্বারে আমাদের কি বলেছে, এইস নাইট্রিক অ্যাসিড, কি বলেছে, নাইট্রিক অ্যাসিড, এই যেমন মার্কারের সমস্যা চলে গেছে, নাইট্রিক অ্যাসিড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এদেরকে তুমি যদি বিক্রিয়া করো তাহলে তুমি এখানে কি পাবো, ভালো করে দেখো তো, এখানে আমরা কি পাবো, বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। দেখো বিক্রিয়া শেখানো কিন্তু এটা আমার মুখ্য উদ্দেশ্য নয়, ঠিক আছে। তাহলে প্লাস কাকে আকর্ষণ করবে, মাইনাসকে, অর্থাৎ ধনাত্মক কাকে আকর্ষণ করবে, ঋণাত্মককে, বুঝতে পেরেছো। তাহলে এখন কি হবে, এই যে পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ KNO3, বুঝতে পেরেছো। আচ্ছা, আর এই দেখি এই যে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে আমরা সবাই জানি কি হবে, পানি হবে, কি হবে, পানি হবে, বুঝতে পেরেছো। এই যে বিক্রিয়া করার জন্য আমাদের কি জানা লাগে, কৌতুক বিক্রিয়া করার জন্য আমাদের একটা ধনাত্মক প্রান্ত চিহ্নিত করতে হয় আর একটা ঋণাত্মক প্রান্ত চিহ্নিত করতে হয়। তারপরে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত চিহ্নিত করার পর আমাদের কি করা লাগবে, যোজনীর আদান প্রদান। ভালো করে দেখো তো, এখানে এই যে এর যোজনী কত, নাইট্রেটের যোজনী কত, 1, পটাশিয়ামের কত 1, তাহলে এখানে 1 1 দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমাদের এই বিক্রিয়ায় সমতা বিধান করতে হবে, ঠিক আছে। এই বিক্রিয়া কি করতে হবে, সমতা বিধান করতে হবে। সমতা বিধান মানে কি, সমতা বিধান হচ্ছে তোমার এই বিক্রিয়ক অংশ এবং উৎপাদের অংশটা সমান করা লাগবে, ইকুয়াল ব্যালেন্স তৈরি করা লাগবে। অর্থাৎ এখানে যদি হাইড্রোজেন একটা থাকে, এখানেও হাইড্রোজেন একটা থাকা লাগবে, এখানে যদি নাইট্রোজেন দুইটা থাকে, এখানেও নাইট্রোজেন দুইটা থাকা লাগবে, বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা এটাকে সমতা করি। তাহলে এখানে ভালো করে দেখো হাইড্রোজেন কয়টা আছে, এখানে হাইড্রোজেন আছে দুইটা, এই দেখো উৎপাদে হাইড্রোজেন আছে দুইটা। আচ্ছা, নাইট্রোজেন এখানে কয়টা আছে, নাইট্রোজেন এখানে আছে একটা, এখানেও আছে একটা। আচ্ছা, অক্সিজেন এখানে কয়টা আছে, ভালো করে দেখো তো, অক্সিজেন আছে তিনটা আর একটা চারটা। এবার এখানে কয়টা আছে অক্সিজেন, এই যে তিনটা একটা চারটা, দেখছো তুমি। আমাদের এই বিক্রিয়া পটাশিয়াম এখানে একটা, এখানে একটা, তাহলে এই বিক্রিয়ায় অলরেডি সমতা বিধান হয়েই রয়েছে, তাহলে আমাদের আলাদাভাবে আর কোনো কিছু অ্যাড করা লাগছে না সমতা করার জন্য। তাহলে এখন ডাইরেক্ট আমরা লিমিটিং বিক্রিয়া শুরু করে দেব। তাহলে এইটা হাইড্রোজেন, এই যে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভরটা তুমি বের করো। তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করার জন্য তোমার কি করা লাগবে, হাইড্রোজেনের ভর সংখ্যা জানা লাগবে। ভর সংখ্যা কত, হাইড্রোজেনের 1, মনে রাখবে হাইড্রোজেনের সবকিছুই 1, তাহলে 1 প্লাস নাইট্রোজেন। মার্কারের খুবই ডিস্টার্ব, বুঝতে পেরেছো। তাহলে এখন ভালো করে দেখো তো কি করা লাগবে, আমরা আণবিক ভরটা যদি বের করি তাহলে 1 প্লাস নাইট্রোজেন কত 14 প্লাস 16 গুণ 3, বুঝছো। এইটাকে তুমি যদি করো তাহলে কত আসবে আমাদের 63। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডে কত 56, পটাশিয়াম হাইড্রোক্সাইড কত 56, বুঝতে পেরেছো। এটা আমরা গ থেকে বের করে ফেলেছিলাম। এই যে এখন আমাদের কাজ হবে, এখন তোমরা এটা বলতে পারো যে এটা কিভাবে আমরা বের করছি। এটা মূলত ভর সংখ্যা অনুযায়ী আমাদের বের করতে হয়। কি হয়, পাশাপাশি আমাদের কি করতে হয়, যোগ করতে হয়, এবং অনুর সংখ্যা কি করতে হয়, গুণ করতে হয়, বুঝতে পেরেছো। তুমি ভালো করে দেখো, তোমরা হাইড্রোজেনের ভর সংখ্যা কত 1, ঠিক আছে, নাইট্রোজেনের ভর সংখ্যা কত 14, আর অক্সিজেনের ভর সংখ্যা কত 16। তাহলে অক্সিজেনের সাথে অক্সিজেন কয়টা আছে, 3টা, তার কারণে এখানে 3 গুণ দিলাম, বুঝতে পেরেছো। এইভাবে করতে হয়। আচ্ছা, এবার আমরা সুন্দর মতো ক্যালকুলেশন করব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে তুমি মনে রাখবা যে এই যে লিমিটিং বিক্রিয়া এটা কিন্তু বিক্রিয়কের উপর নির্ভরশীল, বুঝতে পারছো, এটা কিন্তু উৎপাদের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে 63 গ্রাম, ভালো করে দেখো তো, এই যে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে সুন্দর মতো তুমি লিখবা যে 63 গ্রাম HNO3 বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 56 গ্রাম, কত গ্রাম, 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, বুঝতে পেরেছো। আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা, এখন 1 গ্রাম তাহলে কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, 1 গ্রাম বিক্রিয়া করবে 56/63, ক্লিয়ার। আচ্ছা, এইবার তুমি ভালো করে দেখো তো, আমাদের আছে নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা কত গ্রাম দেওয়া রয়েছে, যে 15 গ্রাম, কত গ্রাম দেওয়া রয়েছে, 15 গ্রাম। তাহলে এখন 15 গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সাথে, ভালো করে দেখো, তাহলে 15 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে সুন্দর মতো 56 গুণ 15 ডিভাইডেড বাই কত হবে, 63। এইবার এটা ক্যালকুলেশন করব আমরা। ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, ক্যালকুলেশন যদি আমরা করি যে 56 গুণ 15 ভাগ 63, আমাদের আসবে 13.33, কত আসবে, 13.33, বুঝতে পেরেছো। এখন ভালো করে দেখো,
এখনই হবে মেন কাহিনী। এখানে লিমিটিং বিক্রিয়া কে? তোমাকে আমি আগে কিন্তু বলেছিলাম লিমিটিং বিক্রিয়া কোনটি হবে, যেটা সবার আগে শেষ হয়ে যাবে সেটাই আমাদের কি মূলত লিমিটিং বিক্রিয়া, আর যেটা অবশিষ্ট থাকবে সেটাই মূলত মিশ্রণের প্রকৃতি। তাহলে তুমি ভালো করে দেখো তো, এইখানে যে 15 গ্রাম, এই যে 15 গ্রাম 15 গ্রাম নাইট্রিক অ্যাসিড সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ লাগছে কত? এই যে 13.33 গ্রাম, তাই না? এখন তুমি ভালো করে দেখো তো পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ তোমার কত দেওয়া রয়েছে এখানে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ দেওয়া রয়েছে কত? 15 গ্রাম। তাই পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আমাদের প্রশ্নে কি বেশি দেওয়া রয়েছে না? তাই না? আমাদের লাগছে কত? 13.33 গ্রাম, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে কত? 15 গ্রাম। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কি একটু বেশি দেওয়া রয়েছে না? তাহলে মানে কি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি থাকবে? অবশিষ্ট থাকবে না? তাহলে ওইটা কি লিমিটিং বিক্রিয়া হবে? যেটা অবশিষ্ট থাকে ওটা কি লিমিটিং বিক্রিয়া হবে? কখনোই হবে না। ওইটা কি হবে? ওইটা হবে মিশ্রণের প্রকৃতি। আর লিমিটিং বিক্রিয়া তাহলে কি হবে? এই যে নাইট্রিক অ্যাসিড, কারণ তো আগে শেষ হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমরা সুন্দর মতো কি করব, যে অতএব লিমিটিং বিক্রিয়া কি হবে? HNO3। ক্লিয়ার? এইবার পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকু পরিমাণে অবশিষ্ট আছে সেটা তুমি বের করে দিতে পারো। পটাশিয়াম হাইড্রোক্সাইড পরিমাণ কতটুকু অবশিষ্ট আছে? পটাশিয়াম অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট আছে কতটুকু হবে দেখো তো? অবশিষ্ট আছে কতটুকু? ওই যে 15 থেকে আমাদের ছিল কত? 15 মাইনাস, আর আসলে কত আমাদের? 13.33। তাহলে এখানে কতটুকু অবশিষ্ট আছে? ভালো করে দেখো তো, এখানে কতটুকু? 15 মাইনাস 13.33, এখানে 1.67 অবশিষ্ট আছে। 1.67, ঠিক আছে? 1.67 অবশিষ্ট আছে। তাহলে আমাদের এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ যেটা অবশিষ্ট থাকবে সেটা কি আমাদের মিশ্রণের প্রকৃতি। তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড না ক্ষার? পটাশিয়াম হাইড্রোক্সাইড অলওয়েজ ক্ষার। তাহলে মিশ্রণের প্রকৃতি কি? ক্ষারীয়। এখানে লিখে দিব অতএব মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। বুঝতে পেরেছো? মিশ্রণের প্রকৃতি কি হবে আমাদের? ক্ষারীয়। এই ছিল মূলত আমাদের আজ থেকে সিলেট বোর্ড 2025 এর সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে? তো তোমাদের এই অধ্যায়ে একদম সিরিয়াল বাই সিরিয়াল 25 সাল, 24 সাল, 23 সাল, 22 সাল সমস্ত কিছু সিরিয়াল বাই সিরিয়াল আমি প্লেলিস্ট আকারে তৈরি করে দেব। ঠিক আছে? তার কারণে তোমাদের কি করা লাগবে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে।